রাইসার ভয়ে ভেতরে ধুকপুক ধুকপুক করছে। যতই আড়ালে থাকার চেষ্টা করছে ততই এই মানুষটার সাথে দেখা হচ্ছে। অবশ্য এখানে কারোরই দোষ নেই। এক ছাদের নিচে থাকলে যেতে আসতে দেখা হবেই। কতক্ষণ আর নিজেকে বন্দি করে রাখবে? এই বাড়িতে বসে বসে খাবে এমন মেয়ে নয় রাইসা। টাকা পয়সা দিলেই যে বিরাট কিছু হয় এমন নয়। হাতে হাতে সাহায্য করে দিতে পারলেও রাইসার ভালো লাগবে। তাই তো রান্নার সময় করে রাইসা এসে এটা ওটা এগিয়ে দেয় শাশুড়িকে। এতে অবশ্য মেহেরিমা নওয়ানের অভ্যাসে পরিণত হচ্ছে। মেয়েটা আশেপাশে থাকলে কেন জানি প্রশান্তি লাগে। পুরো মেয়েটাকেই যেন ক্ষমতা থাকলে একেবারে শোপিসের মতো করে সাজিয়ে রাখতো। মেহেরিমা নওয়ান বলে উঠলেন, তুই রাইসাকে নিয়ে ওপরে যা। কিন্তু আম্মু, ভাইয়া যদি কিছু বলে? কিচ্ছু বলবে না, যা। রাইসা ভালো করে ওড়নার এক পাশটা টেনে মুখ আড়াল করলো, যাতে করে বাম সাইডের কেউ চাইলেও রাইসার মুখ দেখতে না পারে। মার্জিয়া রাইসার এক হাত ধরে নিয়ে যাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতেই ফাহিম তেজকে বলো, এই মেয়েটা কে? তখনই তেজ তীক্ষ্ণ নজর গেল সিঁড়ির দিকে। চোখ খিচে বন্ধ করে দাঁতে দাঁত লাগিয়ে রাগে জোরে একটা নিঃশ্বাস ছাড়লো। জিহাদ ফের বলে উঠল, কি রে বল, এই মেয়েকে তো আগে কখনো দেখিনি তোদের বাড়িতে। কে হয় তোদের? অমনি রাগের মাত্রা আরো তরতরিয়ে বেড়ে গেল। উঠে দাঁড়ালো সোফা ছেড়ে। মার্জিয়াকে বলল, দাঁড়া। অমনি মার্জিয়া ঘাবড়ে গেল। পা দুটো থেমে গেল সিঁড়িতেই। রাইসাকে ধরা হাত একেবারে থরথর করে কাঁপছে। না জানি এখন কি অঘটন ঘটে। রাইসা মনে মনে দোয়া পড়ছে। শুনেছে খুব রাগী মানুষ তার বর। এগিয়ে জোরে ডেকে উঠল, মা, মা। ছেলের ডাক শুনে মেহরিমা নওয়ান ধড়পড়িয়ে রান্নাঘর থেকে ছুটে আসলেন। এসে দেখে সিঁড়িতে মার্জিয়া আর রাইসা দাঁড়িয়ে আছে। মার্জিয়া মায়ের দিকে ভয় ভয় চোখে তাকালো, যার অর্থ এইবার কি হবে মা? তেজ হাতের মুঠো শক্ত করে আবারও বলল, আমি তোমাকে শর্ত দিয়েছিলাম মা, আর তুমি রাজি ছিলে বলেই এই বাড়িতে এসেছি। এই মেয়েকে আমার চোখের ত্রিসীমানায় দেখতে চাই না বলিনি আমি? মেহরিমা নওয়ান ছেলের দিকে তাকিয়ে সামলাতে চাইলেন। দেখ বাবা, তুই রেগে যাচ্ছিস কেন? মেয়েটা আমাকে রান্নার কাজে সাহায্য করতে এসেছিল, আর ও কি তোর কাছে এসেছে? ও তো ওর মতো রুমে চলে যাচ্ছে। তোকে কি মুখ দেখিয়েছে? দেখাইনি তো। তাহলে রেগে যাচ্ছিস কেন? একটা বাড়িতে সব সময় ঘরে বন্দি করে থাকা যায়? তাহলে সারা বাড়িতে ঘুরতে থাকুক, আমিই চলে যাই। তেজ, তুই এইভাবে বলতে পারিস না। অন্তত মানবতার খাতিরে হলেও এতটা কঠোর হোস না বাপ। মেয়েটা তো তোর কোনো ক্ষতি করছে না। তুই তোর ইচ্ছে মতো যা খুশি কর, শুধু ওকে একটু ওর মতো করে থাকতে দে। রাইসার জন্য মেহেরিমা নওয়ান তার ছেলের কাছে অনুরোধ করছে। এতে করে রাইসার খুব খারাপ লাগলো। তার জন্যই এত এত ঝামেলা হচ্ছে পুরো বাড়িতে। কেউ কোথাও সুখী হচ্ছে না ওকে নিয়ে। ফাহিম উঠে বলল, তেজ, এত রেগে যাচ্ছিস কেন? আর মেয়েটা কে আন্টি? মেহরিমা নওয়ান কিছু বলতে যাবে তার পূর্বেই তেজ কড়া কণ্ঠে বলল, তোদের এত প্রশ্ন কিসের? এসেছিস, বস, খাবি দাবি, চলে যাবি। বাড়িতে কোথায় কে আসলো, কি হয়, এসব জানার কোনো প্রয়োজন আছে? কাজের জন্য তাকে রাখা হয়েছে। ক্লিয়ার? নিষ্পলক চোখে তাকালো মেহরিমা নওয়ান ও মার্জিয়া। তেজ যে রাইসাকে কাজের মেয়ে বলে পরিচয় দিবে এমনটা আশা করেনি। মেহরিমা নওয়ান শুধু মনে মনে বলল, কতটা অধঃপতন হয়েছে যে মেয়েটাকে কাজের মেয়ে বলে পরিচয় দিচ্ছে। ভুল একটা হয়ে গেছে, তাই বলে এইভাবে সেটাকে শুধরে না নিয়ে সমীকরণ টানলো সম্পর্কের। তেজের জবাব পেয়ে ফাহিম আর জিহাদ চুপ করে গেল। তেজ সামান্য একটা প্রশ্নের কারণে এতটা রেগে যাবে এটা জানলে হয়তো ঘন অক্ষরেও জানতে চাইতো না এই মেয়ের কথা। রাইসা ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। কাজের মেয়ে কথাটা শুনতে খারাপ লাগেনি। সে তো কাজের মেয়েই। বাবার বাড়ি থাকতেও এই কথা শুনেই বড় হয়েছে। কিন্তু এত মানুষের সামনে এইভাবে অপমানিত হয়ে লজ্জায় মাটির নিচে যেতে ইচ্ছে করছে। নতুন করে দুঃখ পাওয়ার কি আছে?
তার সৎ মাও তাকে পরিচয় করিয়ে দিত কাজের মেয়ে বলে, অথচ সেই বাড়িতে পূর্ণ অধিকার ছিল তারও। তেজ ঝরঝরে কণ্ঠে বলে ওঠে, এখনো দাঁড়িয়ে আছে কেন? চলে যেতে বলো আমার চোখের সামনে থেকে। সহ্য করতে পারছি না আমি এই মেয়েকে। বলেই টেবিলে থাকা কফির কাপটা হাত দিয়ে ছিটকে নিচে ফেলে দিল। মুহূর্তেই সবাই বাকরুদ্ধ। তেজের এমন রাগের কারণ বুঝতে চেয়েও বুঝতে পারল না ফাহিম আর জিহাদ। ততক্ষণে মাহতাব নওয়ানও চলে এসেছে। এখানে কি হচ্ছে? বাড়িতে কি চিড়িয়াখানা বানিয়েছো? মায়ের ইশারায় মার্জিয়া রাইসাকে নিয়ে ওপরে চলে গেল। বাড়িতে বাঘ থাকা সত্ত্বেও হরিণ আনলে চিড়িয়াখানা বানাতেই হবে। ছেলের এমন কথা শুনে মাহতাব নওয়ান একটু ঘাবড়ালেন না। তার ছেলের সম্পর্কে ধারণা আছে। তেজ, কি ধরনের কথাবার্তা বলছো তুমি? আমার সাথে যা করেছেন এর থেকে ভালো কথা আমার মুখ দিয়ে বের হতে চাইছে না। আমাকে বলির পাঠা মনে করে যেখানে সেখানে যা ইচ্ছা তাই করিয়ে নিলেই হলো। তেজ হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। সবাই চেয়ে রইল। মাহতাব নওয়ান ছেলের ওপরে বিরক্ত হলো। তার ছেলে যে এইভাবে সিন ক্রিয়েট করবে সেই আশা মনে হয় করেনি। ছেলেকে মুক্তভাবে চলতে দিয়ে আরো বেঁকে গেছে বিষয়ে বুঝতে পারল এটা। কিন্তু এত বড় দামড়া ছেলেকে কি ৭-৫ বলে বোঝানো সম্ভব? ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে এমনই হবেই। তেজি চলে যেতেই মেহেরিমা নওয়ান ডুকরে কেঁদে উঠল। তার সংসারে হঠাৎ করে কার কুনজর লাগলো, যার কারণে সুখের সংসারে এইভাবে অশান্তির সৃষ্টি হচ্ছে। মেহেরিমা নওয়ানের কান্না দেখে জিহাদ আর ফাহিম দুজনেই সান্ত্বনা দিল। আন্টি, আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি তেজ কোথায় যাচ্ছে। রাইসা ঘরের কোণে হাঁটু মুড়ে বসে পড়ল। কান্নার স্রোতে ভেসে গেল দুই নয়ন। আর কত জীবন যুদ্ধ করবে? জন্মের পর থেকেই তো করে আসছে। শেষ জীবনে কি একটু শান্তি মিলবে না? আল্লাহ, আপনি আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন। আমি তো বেঁচে আছি শুধু মৃত্যুর প্রহর গুনতে গুনতে। কোনো দিন একটু কি আমাকেও নিয়ে যাবেন আমার মায়ের কাছে? বেঁচে থাকতে ইচ্ছে হয় না আমার। আমার জন্য সবার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। উনি সত্যি বলেছেন, আমি অভিশপ্ত। ছোট মাও বলেছিল, আমার চেহারায় কিছু একটা তো আছেই যা সমস্ত ভালোকে চুষে নিয়ে মহামারীতে রূপান্তর করে। এতটা কপাল পোড়া পৃথিবীতে কেউ হয় বুঝি? মেহরিমা নওয়ান রাইসার ঘরের দরজায় দাঁড়িয়ে টোকা দিল। রাইসা ওড়না দিয়ে চোখটা মুছে দরজা খুলে দিল। মেহরিমা নওয়ান রাইসার হাতটা ধরে বলল, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমি দাঁড়িয়ে থেকেও কিছুই করতে পারলাম না। আসলে ছেলেটাকে আমি জোর করে বিয়েতে রাজি করিয়েছিলাম। তার উপরে বিয়ে বাড়িতে এমন কাণ্ড হলো। ছেলেটা মানতে পারেনি, যার কারণে তোমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। আমাকে মাফ করে দিও পারলে। মেহরিমা নওয়ানের ক্ষমা করে দিও মা। এই কথাটুকুতে রাইসার বুকের ভেতরে জমে থাকা বাঁধ ভেঙে গেল। এতক্ষণে যে কান্নাটা গলায় বেঁধে রেখেছিল, এবার সেটা আর আটকানো গেল না। নিঃশব্দে কাঁধ কাঁপছে, চোখের পানি ওড়না ভিজে যাচ্ছে। আম্মু, এভাবে বলবেন না। আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে অপরাধী করবেন না। আমার পাপ হবে। নিজের মেয়ে হলে কি এইভাবে আমার কাছে ক্ষমা চাইতে পারতেন? মেহেরিমা নওয়ান রাইসাকে বুকে টেনে নিলেন। তোর কোনো দোষ নেই রে মা, দোষটা আমাদের। তেজের রাগটা বরাবরের জন্যই বেশি, কিন্তু জোর করে বিয়ে দেওয়ায় আরো বেশি আমাদের উপরে রাগ করেছে। রাইসা মাথা নাড়ালো। আম্মু, আমি চলে যাই। আমি থাকলেই ঝামেলা। উনি আমাকে সহ্য করতে পারছেন না। আমি জোর করে কারোর চোখে পড়ে থাকতে চাই না। আমি থাকলে উনি বাড়িতে আসবেন না। মেহরিমা নওয়ান শক্ত করে ধরলেন রাইসার হাত। এভাবে বলে না মা, চলে যাই কোনো সমাধান না মা। সব সমাধান, সমস্যার সমাধান পালিয়ে যাওয়া হলে জীবনটা এত কঠিন হতো না। কিন্তু আম্মু, আমার জন্যই তো। বললাম তো, তোমার কোনো দোষ নেই। আর যেন এখান থেকে যাওয়ার কথা না শুনি। চোখের পানি মুছিয়ে দিয়ে বলো, তাড়াতাড়ি চলো, খেয়ে কলেজে যেতে হবে। এইসব অন্য চিন্তা ভাবনা এনে নিজের পড়ালেখায় প্রভাব ফেলবে না। তুমি আমার মেয়ে, আর এই কথাটা যেন মনে থাকে।
রাইসা শুধু চেয়ে থাকলো, মেহেরিমা নওয়ানের মতো মানুষ পৃথিবীতে দুটো দেখেছে বলে মনে হয় না। এই ভালোবাসাই নিঃস্বার্থ অনুভূতি। এই জীবনে শুধু এটাই সার্থকতা। স্বামী না দেখতে পারুক, কিন্তু তার শ্বশুর শাশুড়ি ননদ এত সুন্দর করে আগলে রেখেছে। এইরকম ফ্যামিলি থেকে রাইসা কিভাবে যাবে? আজ সপ্তাহের বিশেষ দিন, শুক্রবার। এই দিনে সবার ছুটির দিন। মেহরিমা নওয়ান মার্জিয়াকে নিয়ে টেইলার্সে গেছে। রাইসার জন্য জামা কিনেছিল, তার কিছু নিয়ে এসেছে, আর কিছু সেলাই হয়নি বিধায় নিয়ে আসতে পারেনি। আজকে দেওয়ার ডেট, তাই নিতে গিয়েছে। মাহতাব নওয়ান বাজার করতে গেছে। শুক্রবার দিন তিনি বাজার সদা করেন। বাড়িতে কেউ নেই, একমাত্র রাইসা ব্যতীত। সে নিজের ঘরে বসে আছে, এমন সময় দরজায় বেল বাজলো। রাইসা নিচে এসে দরজা খুলে দাঁড়িয়ে রইল, কিন্তু দরজার ওই পাশের মানুষটাকে আশা করেনি। ভেবেছিল মেহেরিমা নওয়ান আসবে হয়তো, নয়তো মাহাতাব নওয়ান। কিন্তু সামনের মানুষটাকে এক পল দেখে মনে হলো এই লোকটাকে কোথাও দেখেছে। একটু গভীর চিন্তা করতেই মনে হলো সেদিন কলেজ থেকে ফেরার সময় এই লোকের সাথে ধাক্কা লেগেছিল। ইনি এই বাড়িতে এসেছেন কেন? আত্মীয় হয় বুঝি? বাড়িতে তো কেউ নেই, আমি একা। এখন বাড়িতে ঢুকতে দেওয়া কি ঠিক হবে? যদি আশেপাশের মানুষ দেখে খারাপ ভাববে। ভাবনার মাঝেই হঠাৎ করেই আবারও দরজা লাগিয়ে দিল। এতক্ষণে ফোনের স্ক্রিনে নজর থাকায় দরজা কে খুলেছে সেটা দেখেনি তেজ। কিন্তু হঠাৎ দরজাটা বন্ধ হওয়ার শব্দ কানে আসতেই সামনে তাকালো। তার সাথে এমন ইয়ার্কি কে করছে? দরজা খুলে দিয়ে আবারও লাগানোর মানেটা কি? হোয়াট দ্য হেল! দরজা লাগিয়ে দিলি কে? রাইসা কম্পিত কণ্ঠে বলল, দেখুন, আপনি যেই হন, পরে আসুন। বাড়িতে আম্মু আব্বু কেউ নেই। আমি এখন দরজা খুলতে পারবো না, দুঃখিত। তেজ বুঝতে পারল দরজার ওই পাশে কে দাঁড়িয়ে আছে। বিরক্তির গলায় বলে উঠল, দরজা খোলো। ধমকে যেন রাইসা কেঁপে উঠল। দু হাতে দরজা শক্ত করে ঠেলে ধরে রেখেছে, যাতে করে ধাক্কা দিয়েই খুলতে না পারে। যদিও লক করা আছে। রাইসা আবারও মিনমিনে স্বরে বলল, দেখুন, আপনি পরে আসুন। বাড়িতে আমি একা। তেজ রাগ ক্ষোভ দুটোই যেন বেড়ে গেল। এই রাগে যেন হাতের বাই বাইসেলফ ফোন ফেটে যাবে। পকেট থেকে চাবি বের করে বাইরে থেকে লক খুলল। নিজের কাছেই চাবি ছিল, কিন্তু বেল বাজালে যেহেতু দরজা খুলবে, সেহেতু পকেট থেকে চাবিটা বের করা ঝামেলা ব্যতীত কিছুই মনে হলো না। এইদিকে দরজা না খোলা পেয়ে আবারও মেজাজ বিগড়ে গেল। দরজা ঠেলতেই আস্তে করে আর্তনাদ আসলো, না। রাইসা ওই পাশ থেকে দরজা বরাবর দাঁড়িয়ে ছিল বলে তেজ দরজাটা খোলার জন্য মেলতেই রাইসা ঘাবড়ে গেল। রাইসা নীল রঙের একটা কুর্তি পরে আছে। ফর্সা চেহারায় মায়াবী চাহনি ঘায়েল করার এক বিশেষ ক্ষমতা রাখে। একেবারে আসমানের এক টুকরো চাঁদ যেন নেমে এসেছে এই বাড়িতে। টানা টানা দুটি হরিণী চোখের বর্ণনা দিতে গেলে এক কথায় মৃগ নয়নী। পল্লব পল্লব বিশিষ্ট আঁখি যেন জাপটে জাপটে তার ভয়ের জানান দিল। চোখের ঘন ঘন পাপড়িতে চোখ মেলে তাকালো রাইসা। মাথা পর্যন্ত ওড়না টেনে দেওয়া, শুধু বদন খানি দেখা যাচ্ছে, যা মলিন হয়ে আছে। পায়ের উপরে পা চেপে যাচ্ছে। ভয়ে যেন মুখ মুখ থেকে কোনো কথাই বের হতে চাচ্ছে না। একজন মানুষকে তো সোজা বলাও যায় না বাড়ি থেকে বের হতে, কিন্তু কি করার? লোকে দেখলে তাকে কলঙ্ক তিলক লাগাতে এক মুহূর্ত সময় নেবে না। তাতে করে এই বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যাবে। লোকে ছি ছি করবে। ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে রাইসা মুখ খুলল, দয়া করে আপনি চলে যান। বাড়িতে এখন কেউ নেই। লোকে আপনাকে এই বাড়িতে দেখলে আমাকে খারাপ ভাববে। এই বাড়ির সম্মান নষ্ট হয়ে যাবে। আপনাকে অনুরোধ করছি, আপনি চলে যান। তেজ বাঁকা চোখে তাকালো রাইসার দিকে। সেখানেই থেমে গেল তার হৃদস্পন্দন। চলার গতি, জীবনের পরিসীমা ঠিক থেমে গেল বলা যায় না, বরং হঠাৎ করেই যেন নিজের অস্তিত্বটা টের পেতে শুরু করলো বুকের ভেতর। ধুকপুক শব্দটা কানে নয়, সরাসরি অনুভূতিতে আছড়ে পড়ছে। রক্তের চলাচল বেসামাল।
শিরায় শিরায় অস্থিরতা, মাথার ভেতরে ঝিমুনি, শ্বাসটা অজান্তেই একটু গভীর হয়ে আসে। সে শুধু তাকিয়ে থাকে। একটা মেয়েকে দেখে তার ভেতর যে এভাবে সমুদ্রের মতো উথাল পাতাল ঢেউ খেলবে আশা করেনি। সামনে দাঁড়ানো রাইসাকে দেখে যেন মুহূর্তের মধ্যেই চারপাশের সব শব্দ, সব রং মুছে দিল। সময় থমকে গেল, চারিদিকটা ঝাপসা হয়ে আসে। শুধু তাকে ঘিরেই স্পষ্টতা। মনে হয় আরেক পা এগোলেই হয়তো সবকিছু ভেঙে পড়বে। চোখ সরাতে চেয়েও পারছে না। চোখের আকর্ষণে যেন আরো গভীরভাবে টেনে নিচ্ছে মেয়েটা। কিছু বলতে চেয়েও সেই ক্ষমতা হলো না তেজের। রাইসাকে দেখে চোখের পাতা ফেলানো ভুলে গেল। যেন চোখের পাতা ফেলানো এই সময় বিরাট বড় পাপের খাতায় যুক্ত হবে। দৃষ্টি শুধু তার পানে। রাইসা মুখ নাড়িয়ে নাড়িয়ে কিছু বলছে, আর তেজ অবাক নয়নে দেখে যাচ্ছে। রাইসা আজ ঘোমটা ছাড়াই তেজের সামনে দাঁড়িয়ে আছে। যে কেউ দেখে বলবে মেয়েটি মাটিতে নেমেছে যেন আসমানের পরী। শুনতে পাচ্ছেন আমাকে? দয়া করে চলে যান। হঠাৎ রাইসার কথায় পৃথিবীর ক্ষুদ্র মানব হিসাবে নিজেকে নগণ্য করল। এতক্ষণ কোন রাজ্যে ছিল এটা বলা বাহুল্য। তেজ হুঁশ পেয়ে তড়িঘড়ি করে জবাব দিল, দুঃখিত। আমি আসলে ভুলে এসেছি, এখনই চলে যাচ্ছি। বলেই পেছনে ঘুরতেই মনে হলো এটা তো তার নিজের বাড়ি। সে কেন যাবে? নিশ্চিত হওয়ার জন্য বাইরে গিয়ে দরজার নেম প্লেটটা দেখে আসলো। আশেপাশে তাকিয়ে দেখলো কোনো ভুল বাড়িতে আসলো না তো। না, ঠিকই আছে, এটা তো আমারই বাড়ি। আরেকটুর জন্য হার্ট মিস করে যেতাম। মেয়েটা আমাকে কনফিউজড করে দিয়েছে। নিজেকে ধাতস্থ করে রাইসার দিকে এগিয়ে গেল। রাইসা খুব ভয় পেয়ে আছে, এটা চেহারায় স্পষ্ট। বাই এনি চান্স তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছো? বের করে দিচ্ছ? ছি ছি, বের করে দিব কেন? ফাঁকা বাড়িতে আপনার সাথে দেখলে আমাকে মানুষ দুশ্চরিত্রা বলবে। আমি অনুরোধ করছি আপনাকে। তেজ অবাক হলো এই মেয়ের কথা শুনে। তার বাড়ি থেকে তাকেই চলে যাওয়ার জন্য অনুরোধ করছে। ভাবা যায়? এভাবে রাস্তার মাঝখানে দাঁড়ানোর মানেটা কি? সরে দাঁড়ান। রাইসা না সরতেই তাকে ক্রস করে বাড়িতে প্রবেশ করলো। রাইসা পেছনে ঘুরে দাঁড়িয়ে রইল। বুঝতে পারছে না কেন ও অসভ্য লোক। রাইসা কত করে অনুরোধ করছে তাও শুনলো না। জোর করে বাড়িতে প্রবেশ করলো। কফি বানাতে পারো? তেজের কথায় রাইসা কি বলবে বুঝে উঠতে পারছে না। সে আছে এক চিন্তায়, বাড়িতে এখন যদি কেউ আসে। এর মাঝে আবারও তেজ তেজ দেখিয়ে বলে, কি হলো, কফি বানাতে পারো? রাইসা ধড় পড়িয়ে উত্তর করলো, জি জি পারি। চটপট এক কাপ কফি নিয়ে এসো, যাও। রাইসার মনে সন্দিহান নিয়ে প্রশ্ন হলো, কফি খেয়ে আপনি তাহলে চলে যাবেন? সেটা কফির ওপরে ডিপেন্ড করবে। কফিটা যেমন হবে আমার সিদ্ধান্তও তেমনই হবে। রাইসা পা ফেলে রান্নাঘরে গেল কফি বানানোর জন্য। এদিকে তেজ গরমে শার্টের ওপর থেকে কোটটা খুলে সোফার পেছনে রাখলো। গলার কাছের দুইটা বোতাম খুলে দিল। এক হাত মাথার চুলে চিরুনি করে কাজ চালিয়ে দিল। সোফায় বসে টেবিলের ওপর থেকে রিমোটটা হাতে নিয়ে এসে অন করে মাথা এলিয়ে দিয়েছে সোফায়। চোখ খিচে বন্ধ করে রেখেছে। এই গরমে মাথা ধরেছে ভীষণ। এখন কড়ার দমে এক কাপ কফি না পেলেই মেজাজ বিগড়ে যায়, জগা খিচুড়ি হবে। কফি হাতে নিয়ে সবে ড্রয়িং রুমে এসেছে রাইসা। এত তাড়াতাড়ি কফি করেছে যেন কফির প্রতিযোগিতা চলছে। ফার্স্ট হওয়া ইম্পর্টেন্ট। কফির কাপ টেবিলের ওপরে রেখে দাঁড়িয়ে পড়ল। তেজ কারোর উপস্থিতি পেয়ে চোখ মেলল। রাইসার সামনে দাঁড়িয়ে আছে। তেজ টেবিলের ওপরে ধোয়া ওঠা কফির মগ দেখে হাত বাড়িয়ে নিল। এক চুমুক দিতেই রাইসা অধীর আগ্রহে তাকিয়ে রইল কফির মন্তব্য শোনার জন্য। এদিকে তেজ কিছু না বলে কফিতে দ্বিতীয় চুমুক দিবে। ইতিপূর্বে দরজায় বেল বাজতেই রাইসা একবার তেজকে দেখছে তো একবার দরজার দিকে দেখছে। দ্রুত গিয়ে দরজা খুলে দিল, কিন্তু এইবার আরো আশাহত হলো। সাথে আশঙ্কায় বুকের ভেতরে সুনামি ঝড় ঝড় নেমে এলো। এবারও
মেহেরিমা নওয়ান নয়, বরং যে ভয় পাচ্ছিল সেই সত্যি হলো। একজন মহিলা দরজায় দাঁড়িয়ে আছে। কি গো মেয়ে, আমাকে দেখে মনে হয় খুশি হও নাই? না না, এমনটা নয়, আসুন ভেতরে আসুন। সৌজন্যতার খাতিরে ভেতরে আসতে বললে মনে প্রাণে চাইল ভেতরে যেন না আসে, কিন্তু কি করার, ভাগ্য তার সহায়। কখনো কি হয়েছে যে আজকে হবে? মহিলা ভেতরে প্রবেশ করতে করতে বলল, তোমার শাশুড়ি কোথায়? সেই দিন রাইসাকে দেখতে এসেছিল বলে চিনতে অসুবিধা হয়নি। রাইসা মনে মনে দোয়া পড়ে ফু দিচ্ছে। এখন যদি বলে কেউ বাড়িতে নেই, তাহলে এই লোককে নিয়ে তার সাথে খারাপ কিছু ভাবতে এক সেকেন্ডও সময় নিবে না। রাইসা কিছু বলার পূর্বেই মহিলা বলল, তোমার শাশুড়ি যেহেতু নেই, তুমি শোনো। রাইসাকে রাইসার হৃৎপিণ্ড বরাবর অজানা একটা ভয়ে কেঁপে উঠছে। এগিয়ে গেল। জি বলুন। হাত থেকে একটা বাটি বের করে বলল, আমাকে এক বাটি নুন দাও তো মা, আজকেই নুন ফুরিয়ে গেছে। এখন বাজারে যেতে অনেকটা সময় লাগবে, চুলায় তরকারি বসানো। এখন কিভাবে যাই বলো? রাইসার হাত থেকে বাটি নিয়ে দ্রুত লবণ এনে দিল। মহিলা কোনো কথা ব্যতীত চলে গেল বেরিয়ে। রাইসা পেছনে ঘুরে তাকিয়ে রইল তেজের দিকে। তেজ এইভাবে উদ্ভটের মতো করে বসে আছে, যা যে কেউ এইভাবে এই বাড়িতে দুজনকে একসাথে দেখলে তাকে খারাপ বলবে। তাহলে মহিলাটা কিছু বলল না কেন? উনি কি দেখেনি এই লোকটাকে? কিচ্ছু বলল না যে? প্রশ্নটা মনের মধ্যে করতেই আছে একের পর এক। এদিকে কফি শেষ করে তেজ নিজের রুমে চলে গেছে। রাইসা ভাবনা থেকে বেরিয়ে দেখে তেজ নেই। চারিদিকে নজর বোলালো, কোথায় গেল? তাহলে লোকটা দেখার জন্য। আশ্চর্য, এখনই এখনই কোথায় গেল? মাত্রই তো এখানে ছিল। যাই হোক, চলে গেছে বলেই স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। তখনই মেহেরিমা নওয়ান বাড়িতে আসলো। দরজা খোলা দেখে রাইসাকে বলো, দরজা খোলা কেন, কেউ এসেছিল? রাইসা আমতা আমতা করে বলো, পাশের বাসার একটা আন্টি এসেছিল লবণ নিতে। এই প্রথম রাইসা মিথ্যা বলল। মিথ্যা বলতে আর কি, সত্যি তো মহিলা এসেছিল, কিন্তু তেজের ব্যাপারটা চেপে গেল। কোনো কথা না বলা মানে মিথ্যাবাদী হওয়া নয়। তেজ শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। টাওয়াল পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নিল। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে হঠাৎ গম্ভীর হয়ে গেল। বুঝতে পারছে না মেয়েটা তার বাড়ি থেকে তাকেই চলে যেতে বলল। বারবার কানে বাজছে সেই কথা। সিসি, বের করে দিব কেন? ফাঁকা বাড়িতে আপনার সাথে দেখলে আমাকে মানুষ দুশ্চরিত্রা বলবে। আমি আপনাকে অনুরোধ করছি। মেয়েটার ভয় মাখা চেহারা মুখের সামনে ভেসে উঠল। কি অদ্ভুত, কি এক অনুভূতি! ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে উঠল। পরক্ষণেই নিজেকে দমে নিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড? আমি হাসছি কেন, তাও আবার ওই মেয়েটাকে মনে করে? আয়নায় তার প্রতিবিম্ব থেকে যেন কোনো উত্তর আসলো। ওই মেয়েটা কি? ওর একটা নাম আছে, সেটা না জানলেও ওর একটা পরিচয় আছে। মেয়েটা তোর বউ। তেজ কপাল কুঁচকে বলল, আমি মানি না এই বিয়ে, আর মানি না ও আমার বউ। আবারও আয়নার প্রতিবিম্ব থেকে, তার বিবেক থেকে উত্তর আসলো, তুই মানিস আর না মানিস, এতে কিন্তু সত্যিটা বদলে মিথ্যা হয়ে যাবে না। মেয়েটা তোর তিন কবুলের বউ, যার জোরে আজকে সে এই বাড়িতে থাকতে পারছে। তেজ আয়নার থেকে সরে দাঁড়ালো। আর একটু থাকলেই আয়নার ওপরে সকল রাগ উজাড় করে দিত। চোখ বন্ধ করতেই আবারও ভেসে উঠল রাইসার ভীতু মুখ দেখে, যেখানে সম্মান হারানোর তীব্র ভয় ছিল। ছলছল নয়নে তেজকে আকুতি করলো চলে যাওয়ার জন্য। ভাবতেই আবারও হাসলো। কতটা পিচকে একটা মেয়ে, তার নাকি সম্মানের ভয়, তাও আবার আমার কাছে সম্মানের ভয় করছে। নাচতে নাচতে বিয়ে করে এসেছে, আবার আমাকেই বলছে এখন চলে যেতে। আমার সাথে থাকলে নাকি দুশ্চরিত্রা বলবে লোকে। হাউ ফানি!
তেজ এতক্ষণে এতটুকু বুঝতে পারলো রাইসা তেজকে দেখেনি, তাই ওইভাবে বলেছে। ক্ষণিক বাদে ভাবলো, তার জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো তাহলে তো এভাবেই চলে যেতে বলতো। আর মেয়েটা তো তাকে দেখেনি, বাইরের মানুষ ভেবে কথাটা বলেছে। এইটুকু মেয়ের চরিত্রের ভয় ভাবতেই কেমন যেন লাগলো। তার পিচ্চি বউ এত লয়াল, ঘোমটাবতী, বাচ্চা হলে কি হবে? কফিটা দারুণ বানায়, আমি ভাবতেও পারিনি এত সুন্দর কফি আজকে কপালে থাকবে। বইয়ের হাতের প্রথম কফি বলে কথা। তেজ অজান্তেই প্রশংসা করলো। রাইসার এখনো ভয়ে বুকে ধুকপুক করছে, বুঝতে পারছিল না তেজের কথা বলবে কি বলবে না। হয়তো এদের আত্মীয় হবে বলেই এসেছিল, কিন্তু রাইসা অনুরোধ করে বের করিয়েছে। আজকে রাইসা বিকেলে থাকতে থাকতে রান্নাঘরের কাজে লেগে গেল। আজকে মেহেরিমা নওয়ানকে ছুটি দিয়েছে রাইসা। প্রতিদিনের তো সেই রান্না করে, আজকে না হয় রাইসা রান্না করবে। ভাত, ভাজি, ডাল, মাংস প্রায় সবই হয়েছে। রান্না শেষ করে খাবার টেবিলে গুছিয়ে রেখেছে। সব শেষ করে রাইসা নিজের রুমে চলে গেল শাশুড়িকে ডেকে নিয়ে আসতে। ৮টা বাজতেই সবাই খাবার টেবিলে বসলো। এমন সময় মাহাতাব নওয়ান বলল, আজকে খাবারের ঘ্রাণ অন্যরকম লাগছে মেহেরিমা। ঘ্রাণেই অর্ধেক পেট ভরে গেল। মার্জিয়া চট করে বলে উঠল, আজকে আম্মু রান্না করেনি, ভাবি। মার্জিয়া ভাবি বলেও দমে গেল তেজের দিকে তাকিয়ে। তেজও তখন তাকালো মার্জিয়ার দিকে, বুঝে গেছে কে রান্না করেছে। মুহূর্তেই নিজের তেজ ধরে রেখে মাকে বলল, মা, তুমি রান্না করনি? মেহরিমা নওয়ান আঁতকে উঠলে। না জানি তার ছেলে এখন কি কুরুক্ষেত্র বাধায়। খাবার টেবিলের পিন পিন নীরবতা ছড়িয়ে পড়েছে, কারোর মুখে কোনো কথা নেই। নীরবতার চেয়ে আতঙ্কিত বেশি বলা চলে। মার্জিয়া মায়ের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, মেহেরিমা নওয়ান ছেলের দিকে তাকিয়ে আছে। মাহতাব নওয়ান গম্ভীর কণ্ঠে ছেলেকে বলল, রান্না যে করে করুক, ছেলেদের দায়িত্ব খাওয়া, তারা খাবে। এখানে কে রান্না করলো এটা জেনে তুমি কি করবে? আর আমি বা কি করব? তেজ মায়ের দিকে তাকিয়ে পূর্বের তেজ বজায় রেখে বলল, মা, তোমাকে কিছু বলেছি আমি, তুমি রান্না করনি? মেহেরিবা নওয়ান কাচুমাচু হয়ে আমতা আমতা করলো। আমি রান্না করিনি মানে? মানে কি? মা সহজ একটা প্রশ্ন করেছি, এখানে এত জটলা পাকানোর মানে কি বুঝলাম না। তুমি রান্না করেছো কি করনি? ইয়েস অর নো? মেহরিমা নওয়ান নিজেকে ধাতস্থ করে জবাব দিল, না, করিনি। তাতে কি হয়েছে? একবার খেয়ে তো দেখতে পারিস। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তেজের দিকে তাকিয়ে। তেজ কেমন প্রতিক্রিয়া দেখাবে সেটাই মূল বিষয়। মার্জিয়া ভয়ে খাবারের হাত চালানো বন্ধ করে শুকনো ঢোক গিলে নিল। মেহরিমা নওয়ান ছেলের ভাবভঙ্গি কিছুই বুঝতে পারল না। তেজ দেখিয়ে খাবারের প্লেট ছেড়ে যাওয়া আগের স্বভাবে আছে, তবে এখন বিষয়টা অন্য। রাইসাকে সামনে আসতে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেখানে তাকে না জানিয়ে যদি তার পছন্দের অপছন্দের মানুষের হাতের রান্না তার সামনে দেওয়া হয় খাওয়ার জন্য, সেখানে একটা আলাদা টোন কাজ করে। আগেই বলে দেওয়া হয়ে আছে, বেশি বাড়াবাড়ি করলে বাড়ি থেকে চলে যাবে। তেজ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, গম্ভীর কণ্ঠে মাকে বললে, মা, আমাকে যদি খাওয়াতেই চাও তো ডিম ভেজে দাও, যদি না পারো তো তো পিছু ডাকবে না বলে দিলাম। মেহরিমা নওয়ান চট করে বলল, 5টা মিনিট একটু বসে থাক, আমি এই যাব আর আসব। রান্নাঘরে এসে মেহরিমা নওয়ান চটপট একটা ডিম মেখে নিলেন পেঁয়াজ মরিচের সাথে। মনে মনে যে ভয়ই পেয়েছিলেন, তেজের কথায় যেন বুকটা হালকা হলো। রান্নাঘর থেকে ভাজা ডিমের ঝাঁঝালো গন্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়লো পুরো ঘরে। তেলের মধ্যে ডিম ফাটার শব্দটা নীরবতার বুক চিরে একটা অদ্ভুত স্বস্তি এনে দিল। এতক্ষণ ধরে যে ঘরে চাপা আতঙ্ক জমেছিল সেটার ভেতর সামান্য হলেও ফাটল ধরল। খাবার টেবিলে তেজ চুপচাপ বসে আছে,
আগের মতোই রাগী উদ্যত ভাবভঙ্গি নেই, তবে শান্ত বলা যাবে না। চোখ দুটো শূন্যে স্থির, যেন কোনো গভীর চিন্তায় ভেতরে ডুবে আছে। রাগ আর অভিমানের মাঝখানে আটকে থাকা এক যুবকের নীরব যুদ্ধ। মাহতাব নওয়ান স্ত্রীর দিকে একবার কৃতজ্ঞতা চোখে তাকালেন, তারপর প্রশ্ন ছিল তার চোখে, আবারও কৃতজ্ঞতাও। সংসারটা আজকাল কেমন যেন দড়ির ওপরে দাঁড়িয়ে আছে, একটু এদিকে ওদিকে হলেই ভেঙে পড়ার আশঙ্কা। মার্জিয়া ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল। এতক্ষণ সে নিজের হাতের আঙ্গুল শক্ত করে চেপে ধরেছিল। পরিস্থিতি আরো ভয়াবহ দিকে গড়াতে পারত, কিন্তু সামান্য ডিম ভাজিতে আটকে যাবে সেটা কল্পনারও বাইরে ছিল। কিছুক্ষণ পর মেহরিমা নওয়ান ডিম ভাজার প্লেট হাতে নিয়ে এলেন। মুখে কোনো কথা নেই, শুধু চোখে অদ্ভুত এক অনিশ্চয়তা। মায়ের চোখে সেই চেনা ভয়, ছেলের মেজাজ বুঝতে না পারার ভয়। প্লেটটা তেজের সামনে রেখে খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, খেয়ে নে, বেশি লবণ লাগবে, লবণ দেইনি। তেজ কোনো কথা বলল না, প্লেটের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে হাত চালালো ডিম ভাজিতে। এই ছোট্ট কাজটাই যেন ঘরের সবার কাছে একটা বড় ঘটনা। তেজ এক কামড় খেলো, তারপর আরেকটা। মার্জিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। মেহেরিমা নওয়ানের বুকের ভেতর জমে থাকা শ্বাস যেন হঠাৎ করেই বেড়ে গেল। তেজ খেতে খেতেই গম্ভীর গলায় বলল, মা, আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু আমার কিছু সীমা আছে, আমাকে সেটা মানতে হবে, আর তোমাদেরও। কথাগুলো কঠিন ছিল, কিন্তু কণ্ঠে আগের মতোই আগুন নেই, বরং সেখানে ছিল ক্লান্তি আর জমে থাকা মানসিক ক্লান্তি। মাহতাব নওয়ান ধীরে বলেন, সীমা থাকা খারাপ না তেজ, তবে সংসারে থাকতে হলে কিছু ছাড়াও থাকতে হয়, দিতে হয়। তেজ থেমে গেল, কয়েক সেকেন্ড চুপ করে থেকে তারপর বলল, ছাড় আমি দিচ্ছি আব্বু, কিন্তু সেটা যেন আমার অপমান না হয়। এই কথাটার পর ঘরে আবারও নীরবতা নামলো, তবে সেটা আর কখনোই আগের মতো ভয়ঙ্কর নয়। এবার নীরবতার ভেতরে ছিল বোঝাপড়ার চেষ্টা। রাইসা দূরে দাঁড়িয়ে সব দেখছিল, কারোর চোখে না পড়েই সে নিজের জায়গায় স্থির হয়ে রইল। আজ সে বুঝে গেল এই বাড়িতে তার অস্তিত্ব শুধু একজন মানুষ হিসাবে নয়, বরং একটা অদৃশ্য দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। মনে মনে নিজেকে কেমন অসহায় লাগলো। তার রান্না ও তার স্বামী নামক মানুষটিকে মুখেও তুলল না, সেখানে তাকে কিভাবে সহ্য করবে। সিঁড়ির ওপরে দাঁড়িয়ে ছিল, ঠিক তার দিকে পিঠ দিয়ে তেজ বসে আছে, আর যার কারণে তেজের চেহারা দেখে ভালো ভাগ্য হলো না রাইসার। চোখের অশ্রু ছাড়া আর বিসর্জন দেওয়ার মতো কোনো মূল্যবান সম্পদ নেই। রাতটা ধীরে ধীরে ঘনিয়ে এলো, আর সেই রাতের অন্ধকারে প্রত্যেকটা মানুষের মনে জমতে থাকলো নতুন প্রশ্ন, নতুন টানাপোড়েন। এই সংসারে কি সত্যিই শান্তি ফিরবে, নাকি নীরবতার আড়ালেই সব বড় কোনো ঝড় অপেক্ষা করছে। দরজায় টোকা পড়তেই রাইসা দরজাটা খুলে দিল। মেহরিমা নওয়ান দরজায় দাঁড়িয়ে আছে। আম্মু, আপনি? রাইসা জবাব দিল, না না আম্মু, আমি কষ্ট পেতে যাব কেন, আমি কষ্ট পাইনি। মেহেরিমা নওয়ান হাসলো। রাইসার চোখে টলমল জলের জোয়ার বইছে, অথচ কি নিদারুণ মিথ্যা সান্ত্বনা দিচ্ছে সে কষ্ট পায়নি। মেহেরিমা নওয়ান ঠিক দেখেছিল, যখন রাইসা সিঁড়ির ওপরে বারান্দার পিলারের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল, তখন বুঝতে পেরেছিল তেজের করা কাজ সে নিজে চাক্ষুষ করেছে। এখানে উল্টোপাল্টা বলে সান্ত্বনা দেওয়ার কিছুই নেই। তেজের করা কাজ সম্পর্কে আমি তোমার কাছে কিছু সাফাই দিতে আসবো না রাইসা, শুধু বলবো, সত্যি তুমি খুব সুন্দর রান্না করো। মার্জিয়া আর তোমার আব্বু আঙ্গুল চেটে চেটে খেয়েছে। তোমার আব্বু কি বলেছে জানো? রাইসা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে তিনি আবার বলেন, মেয়েটার রান্নার হাত এত সুন্দর যে তোমাকেও হারিয়ে দিয়েছে মেহেরিমা। আমি নিঃসন্দেহে বলবো রাইসা ফার্স্ট আর তুমি সেকেন্ড।
রাইসা শুধু দেখলো তার শাশুড়িকে কেমন মন ভালো করার জন্য এটা ওটা বলছে। রাইসার মন ভালো করার জন্য এটা অনেক কিছুই। বাবার বাড়িতে থেকে এই সুযোগটাও ঠিক মতো হয়ে ওঠেনি। কখনো তার ছোট মা তার সাথে একটু হেসে তো দূর, গম্ভীর মুখে হলেও পাশে বসেনি, বরং কুকুরের মতো দূর দূর করে তাড়িয়েছে। একবার তো ভাতের মাড় ফেলতে গিয়ে ভাত পড়ে গিয়েছিল। গ্রামের মাটির দুই চুলোয় পাতা দিয়ে রান্না করতে হতো রাইসাকে। সেখানে মাটিতে ভাত পড়ে দেখে নাবিলা বেগম তেড়ে এসে চুলের মুঠি ধরে সেই গরম মাড়ের মাঝেই টেনে হিঁচড়ে গুড়িয়েছে। এখনো হয়তো সেই রাগ পিঠ থেকে যায়নি। এত কষ্ট এত কষ্টতেও কেঁদে কোনো প্রতিকূলতা পায়নি। সেখানে কান্না করা বৃথা মনে হলো। ধীরে ধীরে কান্নার চাইতে সহ্য করার ক্ষমতা তীব্র হলো। হাজার কষ্ট দিলেও মুখ দেখে বোঝা মুশকিল হয়ে যেত আসলে তার আঘাত লাগছে কে না। রাইসার এমন আচরণ দেখে নাবিলা বেগম আরো ক্ষেপে গিয়ে দ্বিগুণ বেশি আঘাত করত। সবাই ঘুমিয়ে পড়েছে। রাত প্রায় 11টা বাজে। দুই চোখের পাতা জমাট বেঁধে ঘুমের দেশে পাড়ি দিতে চেয়েও পারছে না তেজ। দুই চোখ জুড়ে কেবলই অশান্ত হয়েই ঘুরছে এক মায়াবী কন্যার ভয় ভয় মৃগানয়নী দৃষ্টি। ঘোমটার আড়ালে সেই সুদীর্ঘ চাঁদ মুখ, যেখানে হারিয়ে গেছে, যেতে চাইছে তেজের সকল তেজ। এখানেই হয়তো তার সকল রাগের পরিসমাপ্তি ঘটবে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে, প্রতিটি সেকেন্ড যেন তেজের বুকের ভেতর শব্দ করে আছড়ে পড়ছে। চারপাশের নীরবতা এতটাই ঘন যে নিজের নিঃশ্বাসের শব্দেও তার অস্তিত্ব বাড়ছে। জানালার ফাঁক গলে ঢুকে পড়া চাঁদের আলো বিছানার উপরে সাদা রেখা এঁকে দিয়েছে, অথচ সেই আলোও আজ শান্তি দিচ্ছে না, বরং মনে করিয়ে দিচ্ছে সেই চাঁদ মুখের কথা, যে মুখ একবার দেখেই তার ভেতরের সব কঠোরতা ভেঙে চুরমার হয়ে গেছে। চোখ বন্ধ করলে সে চোখ দুটো যেন আরো স্পষ্ট হয়ে ওঠে, ভয় ভয় কিন্তু গভীর, নির্ভীক অথচ কোমল, মৃগনয়নী। সেই দৃষ্টি তেজকে এক অদ্ভুত দ্বন্দ্বে ফেলে দেয়। সে কি সত্যি ভয় পেয়েছে, নাকি এই প্রথমবার নিজের অজান্তেই কারোর কাছে ধরা দিতে চাইছে? বুকের ভেতরে জমে থাকা রাগ, অভিমান, অহং সবকিছু একে একে গলে পড়ছে সেই একটি মাত্র দৃষ্টির তাপে। বিছানায় এপাশ ওপাশ করে উঠে বসে, মাথার ভেতরে অযথা হাজারো প্রশ্ন ভিড় করছে। কেন এমন হলো? কেন এতগুলো মানুষের ভিড়ে থেকেও আজ একজনই তাকে সম্পূর্ণ দখল করে নিল? তার জীবনে তো কখনোই এমন দুর্বল মুহূর্ত আসার কথা ছিল না। তেজ নিজেকেই প্রশ্ন করে, এই অস্থিরতা কি পরাজয়ের লক্ষণ, নাকি নতুন কোনো যুদ্ধের শুরু? বাইরের রাতটা স্থির নিথর। দূরে কোথাও কুকুরের হালকা ডাকে নীরবতা ভেঙে কেঁপে ওঠে, আবারও থামে। সেই রাতে, সেই যে থমকে দেখা রাতের মতোই তেজের জীবনও যেন এক মোড়ে এসে দাঁড়িয়েছে। এতদিন সে ছিল আগুন, সব পোড়ায় কিন্তু বাঁচতে দেয় না, কিছুই বাঁচতে দেয় না। আর আজ সেই আগুনই কি প্রথমবারের মতো কোমলতায় নিভে যেতে চাইছে? সে জানে না এই অনুভূতির শেষ কোথায়, শুধু এইটুকু বুঝতে পারে, এই রাতের পর আর সে আগের তেজ থাকবে না। কোনো এক অদৃশ্য টানে তার সমস্ত রাগ, সমস্ত তেজ ধীরে ধীরে সরে গিয়ে জায়গা করে নিচ্ছে এক অচেনা শান্তির জন্য, যে শান্তির নাম সে এখনো জানে না। কিন্তু গভীর রাতে চোখ বন্ধ করলেই যার ছায়া তাকে নিঃশব্দে ছুঁয়ে যায়। অবশেষে শুয়ে থাকতে না পেরে উঠে বসলো, ফোঁস-ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে দুই হাত বিছানায় রেখে মাথার ওপরের দিকে করে চোখ বন্ধ করলো। কি আশ্চর্য! আবারও সেই সিনেমাটিক কাহিনীর মতো সেই ঘোমটাবতীর মৃগনয়ন ভেসে উঠল স্পষ্ট। সাথে মনে হলো তার বারবার বলা খাবার টেবিলের কথা। মেহরিমে নওয়ান ডিম ভাজার জন্য রান্নাঘরে গেল। মাহতাব নওয়ান তখন বলেছিল, শোনো তেজ, এত তেজ করতে নেই বুঝলি।
বেশি তেজ করলে সুন্দর সুন্দর জিনিস সব কপাল থেকে উঠে যায়। যেমন আজকের যেই সুন্দর খাবার মিস করতে চলেছিস। আমি বাবা হয়ে বলছি, তুই মারাত্মক কোনো এক সেলিব্রিটির হাতের ছোঁয়া মিস করে গেলি। এর জন্য আফসোস করে কপাল চাপড়ালেও কোনো লাভ হবে না। অবশ্য তুই তো ভালো করে কিছু চাসও না জীবনে, শুধু বস্তা ভর্তি রাগ পকেটে ঝুলিয়ে রাখিস। রাগী চোখ নিয়ে তাকালো বাবার দিকে, অমনি শুকনো ঢোক গিলে হাসতে হাসতে বলল, তোর জন্য এসব খাবার নয় বুঝলি, আমি বরং খেয়ে ফেলি। আমি ছোট থাকতে রাগ করলে দাদি বলতো, যে করবে ওস কুত্তাই ইয়ে। বাকিটা বলার আগে তেজ ক্ষিপ্ত হয়ে বলল, বাবা তুমি এসব কি বলছো, ফালতু কথা। দুই সন্তানের বাবা হয়ে এভাবে ছেলে মেয়েদের সাথে ইয়ার্কি করছো? মা কিভাবে তোমাকে টলারেট করবে বুঝি না। তেজ বাবার কথায় তখন চুপ করে গেলেও ভেতরে ঝড় এখনো থামেনি। বাবার সেই হালকা হাসির আড়ালে লুকিয়ে থাকা কথাগুলো তাকে অদ্ভুতভাবে নাড়া দিয়ে দিল। সুন্দর জিনিস কপাল থেকে উঠে যায়, এই কথাটা বারবার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। খেতে লাগলো, সে কি সত্যি নিজের রাগ দিয়ে নিজের জীবনটাই ধ্বংস করছে? ঘরের ভেতরে নিস্তব্ধতা, শুধু ফ্যানের একঘেয়ে শব্দ। তেজ চোখ খুলে তাকালে অন্ধকার ছাদের দিকে। আজ এই অন্ধকারটা অচেনা লাগছে না, বরং খুব চেনা। যেন এই অন্ধকারই তার এতদিনের সঙ্গী। কিন্তু আজ অন্ধকারের ভেতরেও কোথাও একটা নরম আলো জ্বলে আছে। সেই আলো রাইসার চোখের মতো, ভীত দুই চোখ যা তেজের চোখ থেকে সরাতেই পারছে না। রাইসার কান্নার ঘ্রাণ তখন টেবিলে সে নিজেও পেয়েছিল, কিন্তু নিজেকে শক্ত রাখতে ইচ্ছে থাকা সত্ত্বেও খেতে পারেনি। যে মেয়ের হাতে কফির স্বাদ অমৃতের মতো লেগেছে, সেই মেয়ের রান্নার হাত, উফ! ভাবতেই তেজ আর দমতে পারল না। সে উঠে দাঁড়ালো, পা টিপে টিপে দরজার দিকে এগোলো। ঘুম ভাঙানোর ইচ্ছে নেই, অথচ নিজেকে আটকে রাখারও শক্তি নেই। দরজার কাছে এসে থমকে গেল। কি করবে সে? যাবে নাকি আবারও নিজের অহংকারের দেওয়ালে ফিরে যাবে? অন্যদিকে রাইসা বিছানার এক কোণে বসে আছে, ঘুম তার চোখে নেই। চোখের সামনে বারবার ভেসে উঠছে খাবারের টেবিলের দৃশ্য, প্লেট ভর্তি খাবার, অথচ সেই খাবার তার স্বামীর মুখে ওঠেনি। বুকের ভেতরটা হাহাকার হাহাকার করে উঠলেও সে কাঁদেও না। কাঁদতে কাঁদতে সে অনেক আগেই শিখে গেছে, কান্না দুর্বলতা নয়, বরং অপচয়। সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে চাঁদের আলো ছড়িয়ে আছে। গ্রামের বাড়ির উঠোনের কথা মনে পড়ে গেল। সেখানে এই চাঁদের আলোয় দাঁড়িয়ে কত রাত সে না খেয়ে কাটিয়েছে। তখনও কেউ এসে বলেনি, তুমি কষ্ট পেয়েছো? আজ এই বাড়িতে এসে অন্তত এই প্রশ্নটা কেউ করেছে। এইটুকুই কি তার প্রাপ্তি? তেজ রান্নাঘরে গিয়ে দেখলো সব খাবার সুন্দর করে ঢেকে রাখা আছে। একের পর এক ঢাকনা খুলে দেখলো সবই আছে। পাতিলের মধ্যভাগ এগিয়ে নিতেই সে খাবারের ঘ্রাণে মুখ হা করে, চোখ দুটো বন্ধ করে শ্বাস নিল। আহ! গন্ধেই পেট ভরে যাওয়ার এক অনুভূতি। ড্রিম লাইটের টিপ টিপ অন্ধকারে পাতিলের মধ্যে চুপি চুপি হাত দিয়ে একটা মাংস মুখে ভরেছে। এতটা ধীর গতির কাজ যেন পাতিলও জানতে পারবে না তার ভেতর থেকে কেউ মাংস তুলে নিচ্ছে। মুখের মধ্যে মাংসতে সবে একটা চিবুনি দিয়েছে, তৎক্ষণাৎই ভেসে এলো কারোর কণ্ঠ, খুব স্বাদ হয়েছে বুঝি? শুধু স্বাদ নয়, জাস্ট মাইন্ড ব্লোয়িং, মনে হচ্ছে অমৃত। হঠাৎ মনে হলো তাকে কে প্রশ্ন করলো। ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। সামনে আবছা আলোতে বুঝতে আর অসুবিধা হলো না এটা তার মা জননী। বুকে দুহাত গুজে ঠায় দাঁড়িয়ে আছে। অন্ধকারে চেহারা দেখা না গেলেও বুঝতে অসুবিধা হলো না। পুলিশের মতো প্রশ্ন, এখন জর্জরিত হওয়ার ভয়। তেজ ডান গালে স্পষ্ট এক টুকরো মাংসের কিমা ফুলে আছে বাচ্চাদের মতো। মা কিছু বলবে তার পূর্বে তেজ বলল, আমি কিছু খাইনি। মেহেরিমান রওয়ান হাসলো, আমি কখন বলেছি তুই কিছু খেয়েছিস? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি।
তেজ কথা বলতে গিয়েও মুখের মাংস তাকে স্পষ্ট কথা বলতে দিচ্ছে না। সবাই ঘুমিয়ে পড়েছে ভেবেই লুকিয়ে লুকিয়ে এসেছিল তার ঘোমটা বতীর হাতের রান্নার টেস্ট করতে। এসে এইভাবে মায়ের হাতে ধরা পড়বে ভাবতেও পারেনি। শুধু কি ধরা পড়া, এইভাবে নাজেহাল অবস্থা। খেতে বসে কে জানি বলেছিল সে কারোর হাতে রান্না খেতে চায় না। আমিও কিছু বলিনি। তাহলে মাঝরাতে চুরি করে খেতে আসার কারণটা কি জানতে পারি? আম্মু আম্মু আসলে আমি ভাবলাম। তুই কি ভাবলি তুই জানিস? তখন তোর না খাওয়া দেখে মেয়েটা কতটা কষ্ট পেয়েছে, কতটা শখ করে সবার জন্য রান্না করেছে। কি এমন ক্ষতি হতো সামান্য খেলে? এতটা কঠোর হোস না তেজ, হিরে হারিয়ে ফেলবি। বলেই তিনি আর দাঁড়ালেন না। তেজ অবাক হয়ে মায়ের কথা শুনল। মায়ের যাওয়ার পানে নিরলস তাকিয়ে রইল। তেজ সেখানেই দাঁড়িয়ে রইল। হাতে ধরা পাতিলের ঢাকনাটা এখনো কাঁপছে। ঠিক তার বুকের ভেতরে প্রথম হিরে হিরে হারিয়ে ফেলবি, এই চারটা শব্দ কেমন যেন তার মাথার ভেতরে আছড়ে পড়ছে বারবার। তেজ ধীরে ধীরে ঢাকনাটা আবারও পাতিলের উপরে রেখে দিল। আর খাওয়ার সাহস হলো না। যে মাংসটা মুখে দিয়েছিল সেটার স্বাদ এখন আর অমৃতের মতো লাগছে না, বরং গলার ভেতরে আটকে থাকা অপরাধবোধের মতো ভারী লাগছে। সে চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে নিজেদের ঘরের দিকে পা বাড়ালো। কিন্তু পা দুটো ঠিক মতো চলতে চাইছে না। কেউ যেন অদৃশ্যভাবে টেনে ধরেছে। ঘরের দরজায় পৌঁছে থেমে গেল তেজ। ভেতরে ঢুকবে নাকি আবার বাইরে যাবে? এই বাড়ির প্রতিটা করিডোরে আজ তার কাছে যেন আদালতের মতো মনে হচ্ছে। প্রতিটা দেওয়াল যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছে, তুই কি ঠিক করেছিস? শেষ পর্যন্ত দরজাটা খুলে ঢুকে পড়ল। ঘর অন্ধকার। তেজ বিছানায় বসলো না, চেয়ারে গিয়ে বসে পড়ল। মাথাটা দু হাতে চেপে ধরে। এই প্রথম মনে হলো রাগ ধরে রাখাটা ভীষণ ক্লান্তিকর। এতদিন সে ভেবেছে রাগই তার শক্তি, অথচ আজ বুঝতে পারছে এই শক্তির আড়ালেই সে নিজের সব সুন্দর জিনিস হারাচ্ছে। রাইসার মুখটা ভেসে উঠল আবারও। সে কি কোনোদিন সত্যি করে তাকিয়ে দেখেছে তাকে, নাকি শুধু নিজের অপছন্দের তালিকায় নাম লিখিয়েছে? পরের দিন দুপুরে রাইসা কলেজ থেকে সবে এসে ড্রয়িং রুমে দাঁড়িয়েছে। এখন রাইসা একা একা যাতায়াত করে। এত হয়রানি করে মাহারিমা নওয়ান যাবে, 4 বার যাতায়াত করবে। রাইসা সেটা চায় না। চুলার পাড় থেকে মেহেরিমা নওয়ান বলেন, যাও ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। রাইসা সেই মোতাবেক হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পা ফেলে সিঁড়ি দিয়ে উঠবে। অমনি পায়ের কাছে কিছু একটা লাগতেই ভয়ে চোখ মুখ কুঁচকে এগিয়ে গিয়ে মেহেরিমা নওয়ানের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। তিনি রাইসার দিকে এগিয়ে আসছিলেন, তখনই রাইসা গিয়ে পেছনে লুকালো। রাইসার এমন কাণ্ড দেখে তিনি কপাল গোটালো। বিষয়টা বোঝার জন্য সামনে তাকাতেই দেখল সোফার পাশে নাক টেনে টেনে কি শুকে চলেছে একটা বিড়াল। বিড়াল বলা চলে না, তার একটা বিশেষ নামও আছে, অরিও। তাকে বিড়াল বলার আগে 50 বার ভেবে বলতে হবে। ওরিওকে বিড়াল বলা আর তেজের সম্মুখে অগ্রসর করা সমান ব্যাপার। এতদিন বাড়িতে একটু শান্তি ছিল, কিন্তু হুট করেই এটাকে বাড়িতে কি আনলো? মেহেরিমা নওয়ান কথাটা শেষ করেছে কি করেনি, তখনই তেজ বাড়িতে আসলো। গ্রামে যাওয়ার চক্করে অরিকেও জিহাদের বাড়িতে রেখে গিয়েছিল। গ্রাম থেকে যে সব কাণ্ড হয়েছে, এতদিন মেজাজ খারাপ থাকায় আর অরিকেও আনা হয়নি। আজকে ভার্সিটি থেকে ফেরার সময় নিয়ে এসেছে। সে কি আদরের আদরের বলা যাবে না? যেখানে যায় যেখানেই যায় তার সঙ্গে আদায় সঙ্গে নিয়ে যায়। ওরিও তেমনই হয়েছে। তেজ কি বলে না বলে সব ভাষা যেন পড়তে পারে। বাড়িতে এসেই নতুন মানুষের গন্ধ পেয়ে রাইসার পায়ের কাছে এসে
জিভ দিয়ে রাইসার পা চেটে দিতে রাইসার অন্তরাত্মা কেঁপে উঠছিল। অদৃশ্য কিছু মনে করে ভয় পেয়ে শাশুড়ির পেছনে গিয়ে দাঁড়িয়েছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? তেজের কথায় তার মা ক্ষেপে গেল। এমনি অরিকে খুব একটা দেখতে পারে না, সব সময় চিপকে রাখে নিজের সাথে। বিয়ে করে বউকে এভাবে রাখলেও কিছু হতো না, যতটা বিরক্ত লাগে এই বিড়ালকে। কি হয়েছে মানে? তোর এই বিড়ালটাকে সবসময় তোর পকেটে ঢুকিয়ে রাখ। তেজ মুহূর্তে চেঁচিয়ে বলে উঠল, মা ওর একটা নাম আছে, অরি। নাম না বলতে পারলে ওকে ডেকো না। ওরিও, ওরিও হোক আর পরিও হোক, তোর ওরিওর জন্য মেয়েটা ভয়ে কাঁপছে, আর তুই আছিস ওর নাম নিয়ে। তেজ সব দিকে নজর বোলালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কথাই কোন মেয়ে কোথায় কোন মেয়ে দেখছো তুমি? এখানে আমি তো কাউকে দেখছি না। মেহেরিমা নওয়ান পেছনে ফিরে রাইসাকে দেখে নিল। মেয়েটা তার শাড়ির দুই হাতে খামচে ধরে দাঁড়িয়ে আছে। মা সরো পেছন থেকে, মা সরো। পেছনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই রাইসার বদনখানি নজরে আসলো তেজের। এত এত বাচ্চা একটা মেয়ে যে অনায়াসে তার মায়ের পেছনে আড়াল হয়ে গেল। শ্বাস ছেড়ে আবারও নজর রাখলো। সেই ভীতু ভীতু দুই চোখ নিচু করে মাথা দেখে বোঝা যাবে নিকাব দিয়ে মুখ ঢাকা, যার জন্য আর আলাদা করে রাইসাকে মুখ ঢাকতে হলো না তেজের সামনে। সামনে তেজ বুঝতে পেরে মাথাও তুলে দেখলো না। তেজ বিড়ালের উদ্দেশ্য করে বলল, অরিও কাম। বলার সাথে সাথে তেজের সাথে সমান তালে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। মেহরিমা নওয়ান রাইসার বাহু ধরে বলল, ভয় পেয়েছিলি তুই? তেজ ওটাকে নিয়ে গেছে, তুই এখন নিজের রুমে যা। রাইসা মাথা দুলিয়ে ভয়ে ভয়ে আশপাশ তাকিয়ে পা ফেলল। এমনি বিড়াল হলে কথা ছিল না রাইসার। এমনি বিড়াল তো কত দেখেছি গ্রামে, কিন্তু এই বিড়ালটা ছিল পার্সিয়ান। পার্সিয়ান ছেলে বিড়াল সাধারণত খুবই রাজকীয় ও আকর্ষণীয় দেখতে। তার মুখটা চ্যাপ্টা, বড় 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 গোল গোল চোখ যেন সব সময় অবাক হয়ে তাকিয়ে আছে। লম্বা ঘন ও নরম লোম তার শরীর ঢেকে রাখে, যা স্পর্শ করলে তুলোর মতো লাগে। স্বভাবে সে শান্ত আদুরে, তবে অচেনা মানুষের ক্ষেত্রে আলাদা হতে পারে। অন্যান্য বিড়ালরা খুব শান্ত প্রকৃতির হলেও অরিও খুব শান্ত নয়। শুধুমাত্র তেজ ব্যতীত কারোর সাথে কথা শোনে না। তেজ যেমন ঘাড় ত্যাড়া, তার বিড়ালটাও একই জাত, এক গোয়ালের গরু বলা চলে। অরিয়ের শরীরটা সাদা সাদা, বড় লোম দেখে রাইসা অন্য প্রাণী ভেবেছে, কিন্তু যখন মেহেরিমা নওয়ান বিড়াল বলল, তখন যেন আকাশ থেকে পড়েছিল রাইসা। এমন বিরল এমন বিড়াল সে প্রথম দেখছে। দেখবে কি করে, গ্রামে তো আর এইসব বিড়াল কেউ পালে না। শহরের আলাদা বিষয়, তাই দেখেনি। দরজা লাগিয়ে আগে ঠিক মতো অরিহকে গোসল করালো শ্যাম্পু মাখিয়ে। তার তার জন্য ব্র্যান্ডেড শ্যাম্পু ভরা যায়। খাটের ওপরে খাটের ওপর কি আরাম করে লাফিয়ে গিয়ে বসলো, যেন কতদিনের হারানো রাজত্ব ফিরে পেয়েছে। মিস ইউ, মিউ মিউ মিউ। অরিওর এমন ডাকে ভুরু কুঁচকালো তেজ। হোয়াট? সে কি আর মানুষ যে তার হোয়াটের উত্তর দিবে? লেজ নাড়িয়ে আবারও বলল, মিউ মিউ। তেজ বাঁকা চোখে তাকিয়ে বলল, আমি যদি তোর মালিক হই, তাহলে শি ইজ ইয়োর মিস্ট্রেস। বিড়ালটি হয়তো এটাই প্রশ্ন করেছিল, বাড়িতে নতুন গন্ধটি কার? তেজের উত্তর ছিল, তেজ যদি তার মালিক হয়, রাইসা তার মালকিন। নিজেকে মালিক আর রাইসাকে মালকিন দাবি করে তেজ এক মুহূর্ত অরিও সামনে দাঁড়ালো না। ভেতরে কেমন একটা ফিল হচ্ছে, সে বলতে চায়নি কথাটা, কিন্তু কি করে বলে দিয়েছে, যার জন্য এখন নিজেকে কেমন আলগা আলগা লাগলো।
মেয়েটাকে আনমনেই ধীরে ধীরে ধারের কাছে কেউ ধীরে কাছের কেউ মনে হচ্ছে তার। নয়তো এতদিন জিহাদ বা ফাহিম নিজেদের অরিয় মালিকের ভাই বলে দাবি করেও পারেনি। অরিয়র কাছে তেজের পরিচয় ছাড়া আর কারোর পরিচয় নেই। সেখানে নিজে থেকে বলে দিলে সে তার মালিক। সম্পর্ক এগোনোর জন্য অনুভব করাটা জরুরি, যা হয়তো তেজ বুঝতে পারছে, অথবা বুঝতে পেরে ও বুঝতে চাইছে না। অফিসে দুপুর গড়িয়ে বিকাল নামছে, এসির ঠান্ডা বাতাসে কাগজপত্র উঠছে না, কিন্তু তেজের মাথার ভেতরে ঝড় বইছে। ল্যাপটপের স্ক্রিনে চোখ স্থির, কপালে ভাঁজ স্পষ্ট, কিবোর্ড আঙ্গুল চালানোর শব্দ এমন যেন প্রতিটা ক্লিকেই কারোর ওপর রাগ ঝাড়ছে না। বাট ঠিক তখনই আমরা এসে গেছি। জিহাদের কণ্ঠটা ইচ্ছে করে একটু বেশি জোরে। তেজ চোখ না তুলেই বলল, চুপ, কাজ করছি, তোদের আসতে বলেছি আমি। জিহাদ কিন্তু জিহাদ, ফাহিম কি আর এমন সুযোগ ছাড়ে? ফাহিম চেয়ার টেনে বসতে বসতে বলল, তোকে আসতে বলতে হবে না, আমরা জানি তুই কতটা মিস করছিলি, তাই কাজ ফেলে রেখে চলে এলাম। তেজে চক্ষু মেলে তাকালো ফাহিমের দিকে। ফাহিম দাঁত বের করে বলে, ভাই, তোর এই মুখটা দেখলেই মনে হয় কেউ তোর চাতে লবণ দিয়ে দিচ্ছে, নয়তো আস্ত তেজপাতা তোর মুখে ঢুকিয়ে দিয়েছে। তেজ এবার চোখ তুলল, দৃষ্টি এমন ধারালো যে ফাহিমের হাসি 1 সেকেন্ডের জন্য হোঁচট খেল। কি চাস তোরা? জিহাদ সঙ্গে সঙ্গে নাটকীয় ভঙ্গিতে বুক চেপে ধরল। আহ, কি ভয়ঙ্কর ব্যবহার! আমার তো বন্ধুরা একটু হাসাহাসি করতে আসছি, তাই না? তেজ চেয়ার থেকে হেলান দিয়ে বসে ঠান্ডা গলায় বলল, হাসি ঠাট্টা করার জায়গা এটা না, কাজের সময় ফালতু মেজাজ বিগড়ে দিবি না। ফাহিম চোখ টিপে জিহাদের দিকে তাকিয়ে বলল, দেখেছিস, একদম প্রেমে পড়া মানুষের মতো ব্যবহার। নিশ্চয় কারোর সাথে চ্যাট করতে করতে আমরা ঢুকে পড়েছি, তাই আমাদের এখন ফালতু পার্সন মনে হচ্ছে। এই কথাটা বলা মাত্রই তেজের কপালে ভাঁজ আরো গাঢ় হলো। বাজে কথা কম বল, নয়তো একটা দাঁতও আস্ত থাকবে না। জেহাদ সুযোগ ছাড়ে না। আরে আরে, ঠিক ধরেছি মনে হয়। নামটা কি? মিস অমুক। তেজ হঠাৎই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তোরা কি এখান থেকে যাবি? ঘরে এক মুহূর্ত নিস্তব্ধতা বয়ে গেল, তারপর ফাহিম হেসে উঠল। আরে বাবা, রেগে যাচ্ছিস কেন? তোর রাগটাই তো আমাদের বিনোদন। জিহাদ এবার একটু নরম স্বরে বলল, তেজ, সত্যি করে বলি, এত সিরিয়াস থাকিস না। সারাক্ষণ এমন মুখ করে থাকলে অফিসের দেওয়ালও একদিন ভয় পেয়ে যাবে। তেজ দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠে বিরক্তি কিন্তু ক্লান্তিও আছে। তোদের মতো এত হাসি পায় না রে। একটু থেমে আবারও বলল, কাজ শেষ করতে চাই, তোরা এখন বিদেয়ী হ। ফাহিম এবার আর ঠাট্টা না করে বলল, ঠিক আছে রে, যাচ্ছি, চল চা খেতে যাই, না হলে না গেলে কিন্তু ধরে নেব তুই সত্যি প্রেমে পড়েছিস। তেজ তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর মুখের কোণে খুব হালকা একটা হাসি, যেটা খুব কম মানুষই দেখে। 5 মিনিট। জিহাদ বড় বড় চোখ করে বলে উঠল, ও, ইতিহাস রচিত হলো। তেজ কফি রেখে চায়ে রাজি। তিনজন একসাথে অফিস রুম থেকে বেরিয়ে গেল। তেজ সামনে, মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব, কিন্তু ভেতরে কোথাও যেন বিরক্তির আড়ালে এক ফোঁটা স্বস্তি জমে আছে। অফিসের করিডোরে হাঁটতে হাঁটতেই ফাহিম ফিসফিস করে বলল, দেখবি, একদিন এই ছেলেটাই সবচেয়ে বেশি বদলাবে। তেজ শুনেও না শোনার ভান করলো, কিন্তু মনে মনে জানে ওরা বিরক্ত করে ঠিকই, তবু এই দুজন না থাকলে অফিসটা আরো বেশি নিঃশব্দ, আর জীবনটা যেন আরো বেশি রাগী হয়ে যেত। ক্যান্টিনে 3 বন্ধু চায়ের কাপ হাতে নিয়ে বসে আছে। কাচের জানালার বাইরে বিকেলের সূর্য আর অফিসের অন্ধকার মিলে মিশে এক অদ্ভুত আলো ফেলেছে। ধোয়া ওঠা চায়ের কাপগুলোর মাঝে যেন একটু শান্তি,
কিন্তু তিনজনের হাসি মজার ক্যান্টিনের নিস্তব্ধতা ভাঙছে। ফাহিম প্রথমে মুখ খুলল, ভাই, তোর এই রাগী মুখটা এখানে বসে আর চা খাচ্ছে, সেটা কি পারফেক্ট কন্ট্রাস্ট না? তেজ কেবল চা নিয়ে হালকা চুমুক দিল। চুলার তাপ তাপ মতো চোখের আগুন। বেশি কথা বলবি না। জিহাদ, যিনি সবসময় ছোট নাটকীয় ভঙ্গিতে বসে থাকে, হেসে উঠল, আরে চুপ, চা খাও। ওহো, তোর রাগের স্টাইলটা আজ কি ফ্রেশ, চা খাওয়ার মতোই। তেজ কপালে ভাঁজ আরো গভীর করে বলল, দেখ, রাগ করতে করতে চা ঠান্ডা হয়ে গেলে আমি কেমন কি করব? ফাহিম উঠে বসল, কাঁধ ঝাপ কাঁধ ঝপাট দিয়ে তেজের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তেজ, একটা কথা বলি, রাগ করিস না প্লিজ। জিহাদ চোখ বড় বড় করে বলল, তুই আবার এমন আকুতি নিচ্ছিস কেন? অনুমতি নিচ্ছিস কেন? কি এমন বলবি? তেজ চায়ের কাপ থেকে মুখ সরিয়ে ভুরু উঁচিয়ে রাখলো। ফাহিম হালকা কেশে বলল, তুই সেই দিন ওইভাবে রেগে গেলি কেন? আমার তো শুধুমাত্র এমনি জানার জন্যই প্রশ্ন করেছিলাম মেয়েটাকে। আগে তোদের বাড়িতে দেখিনি বলে। আর এভাবে তুই রাগ করে বেরিয়ে এলি বাড়ি থেকে। জিহাদ ফাহিমের কথায় সায় দিয়ে বলে উঠল, হ্যাঁ, আমিও তোকে পরে জিজ্ঞেস করতে চেয়েছি কিন্তু মনে ছিল না। সত্যি তুই মেয়েটাকে এভাবে না বললেও পারতি। কত কত বাচ্চা একটা মেয়ে। ফাহিম জবাব দিল, শুধু বাচ্চা নয়, চেহারাটাই দেখেছিস, একটা যুবকের বুকের ভেতরে তাকদুম তাকদুম ঢোল বাজানোর জন্য যথেষ্ট। কিন্তু মেয়েটাকে ঠিক মতো দেখতে পারিনি, নিজের দিকে তাকিয়েছিল। যাই হোক, মেয়েটা একটা সম্পূর্ণ কথাটা শেষ করার আগেই মুহূর্তেই তেজের চায়ের কাপ মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চোখে সেই পুরনো রাগ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। আশেপাশের মানুষগুলো ভুলল না। তেজ হনহন করে সেখান থেকে এহ, দেখতে ভুল হলো না। তেজ হনহন করে সেখান থেকে চলে গেল। ওদের কথার উত্তর না করে তার রাগের কারণ দিতেই পারবে না বলে সেকেন্ডে দাঁড়ালো। ফাহিম আর জিহাদ দুজনেই অবাক নয়নে দেখলো। ঝুঁকে উঠতে পারলো না। হঠাৎ করে তেজের হলোটা কি? এক্ষুনি তো ঠিক ছিল। তুই কেন ওই কথা তুলতে গেলি ফাহিম? জানিসই তো সেই দিন এই জন্য বাড়ি থেকে রেগে বেরিয়ে এসে গিয়েছিল। ফাহিমও হতাশ আর অপরাধীর ন্যায় বলল, আমি ভেবেছিলাম সেই দিন অন্য কোনো কারণে রেগেছিল, তাই আজকে জানতে চেয়েছিলাম, কিন্তু আজকেও এভাবে রেগে যাবে জানলে বলতাম না। বিশ্বাস কর, যা হবার তা তো হয়েই গেছে। আমার কি মনে হয় জানিস? ফাহিম কপালে ভাঁজ করে জিহাদের দিকে তাকালো। মেয়েটাকে নিয়ে সম্ভবত তেজ রাগে তেজের রাগ গ্রামে গিয়েছিল। সেখান থেকে আঙ্কেল আন্টিরা হয়তো মেয়েটাকে এনেছে। সেটাই স- সেই দিন শুনলি না? তেজ বলল, মেয়েটা কাজ করার জন্য এসেছে, হয়তো আন্টিকে সাহায্য করবে, আর তার জন্যই গ্রাম থেকে আনিয়েছে। কিন্তু তেজ, এখানে রেগে যাওয়ার কারণটাই তো বুঝতে পারছি না। ঠিক বলেছিস, এত সুন্দর বাচ্চা মেয়েটার সাথে এভাবে কথা বললে কেমন করে? তেজ কিভাবে বলতে পারে? ওর মন থাকলে কি আর এভাবে বলতে পারতো? এমন মেয়ে হলে আমি বাড়িতে রাজরানী করিয়ে রাখতাম। জিহাদ অদ্ভুতভাবে তাকালো ফাহিমের দিকে, প্রশ্ন করলো, তোর কথায় অন্য সুর শোনা যাচ্ছে। এক দেখায় মেয়েটার প্রতি এত ভালোবাসা উথলে পড়ছে তোর? সিঙ্গেল জীবনে মেয়েটাকে নিয়ে আবারও মিঙ্গেল হওয়ার পরিকল্পনা করছিস তো? জবাবে ফাহিম মুচকি হাসি দিয়ে মাথার চুলে হাত চালালো। ফের জিহাদ বলল, সামান্য মেয়েটার কথা বলায় তেজের এমন যদি রাগ যদি ভাব তোর পরিকল্পনা সম্পর্কে জানতে পারে তেজ, তোকে তেজপাতা ছাড়াই তোর মাংসের পিস পিস করে রান্না করে খাওয়াবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে একটু শারীরিক সমস্যার কারণে আমি ঠিকভাবে ভয়েস করতে পারতেছি না। আমার শরীরটা একটু
ভীষণ উইক, তাই একটু সমস্যা হয়েছে। প্লিজ একটু মানিয়ে নেবেন। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাতে হবে। আর বেশি বেশি করে লাইক করতে হবে এবং সাথে সাবস্ক্রাইব করতে হবে এবং সাথে থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।